জেনারেল অ্যাওয়ারনেসের পিডিএফ পেপারটা বের করো সবাই, যেটা পাঠালাম এখনই বের করো। আমি প্রত্যেকটা লাইন বা লাইন করে মানে বলে দিচ্ছি, করে না। দেখো, প্রথম 1 নম্বরে বলেছে ব্যাংকিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাক্টিভিটি অফ অ্যাকসেপ্টিং ডিপোজিটস from the general public and the entities and then lending that money to earn profits. ব্যাংকিং বলতে বোঝায় জেনারেল পাবলিক বা সেই রকম কোনো এন্টিটিসের কাছ থেকে কিছু ডিপোজিট মানি অ্যাকসেপ্ট করা এবং কাউকে ধার দেওয়া টাকা, সেখান থেকে প্রফিট আর্ন করা, মানে লভ্যাংশকে আয় করা। 2 নম্বরে বলছে বাট নাও ব্যাংকিং not only includes deposits and loans but also includes providing services like issuance of debit and credit cards, providing safe custody to valuable items, lockers, ATM services and online transfer of funds across the country or world. কিন্তু বর্তমানে ব্যাংকিং শুধুমাত্র টাকা জমা রাখা বা লোন দেওয়ার জন্য ইউজ করা হয় না, বরঞ্চ আরও কী কাজ করে, ডেবিট এবং ক্রেডিট কার্ডের ব্যবহার এবং তার কার্ড, ভ্যালুয়েবল আইটেমস সোনা বা গয়না সেগুলোকে সেফ লকার রাখার কাজও ব্যাংকই করে, এটিএম কার্ডস, এটিএম মেশিনে আমরা যে কাজগুলো করি, ইউপিআই এর মাধ্যমে অ্যাক্রস দ্য কান্ট্রি বা ওয়ার্ল্ডে যে কাউকে টাকা দেওয়া, টাকা নেওয়া, আদান প্রদান সব কিছুই কী করা হয়, এই ব্যাংকিং সেক্টরই দেখে। নেক্সট, বলছে শোনো, bank is a financial institution that performs the banking activity, that is, it accepts deposits and lending of funds to earn profits, প্রথমটাই। আর লাস্ট বলছে any company which transacts the business of banking defined above is termed as banking company. ব্যাংকিং কোন একটা ইনস্টিটিউশন যেরকম, ঠিক সেরকম ও একটা কোম্পানি। যেমন প্রাইভেট ব্যাংক যেগুলো আছে, বন্ধন ব্যাংক, আইসিআইসি ব্যাংক, এগুলো কি একটা কোম্পানি। ঠিক সেরকম যেগুলো সেন্ট্রালাইজড ব্যাংক বা স্টেট ব্যাংক আছে সেগুলো কি ইনস্টিটিউশন। এবার ইন্ট্রোডাকশনে আসো। এতক্ষণ ব্যাংকিং কি কাজ করে, সাধারণ রকম কি কাজ করে সেগুলো জানলাম। এবার আসো ইন্ট্রোডাকশন। বলেছে অ্যাজ পার দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যে কোনো ব্যাংকিং সে প্রাইভেট হোক কি গভর্নমেন্ট হোক, গভর্নমেন্ট আন্ডারটেকেন হোক বা সেমি গভর্নমেন্ট হোক, যাই হোক না কেন, প্রত্যেকে আরবিআই রুলস অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ান রুলস ফলো করতে হয়। সেটাই বলেছে অ্যাজ পার দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, India's banking sector is sufficiently capitalized and well regulated. আরবিআই আন্ডারে ইন্ডিয়ার ব্যাংকে যতগুলো ব্যাংক আছে সেগুলো যথেষ্ট ক্যাপিটালাইজ, মানে অনেকটা ক্ষেত্র বিশেষে ছড়িয়ে রয়েছে এবং এরা খুব ভালোভাবে নিয়ন্ত্রিত হয় কার দ্বারা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার দ্বারা। 2, the Indian banking industry has recently witnessed the rollout of innovative banking models like payments and small finance bank. RBI's new measures may go a long way in helping the restructuring of the domestic banking industry. অর্থাৎ ইন্ডিয়ান ব্যাংকিং ইন্ডাস্ট্রি যেটা এত বড় একটা ব্যাংকিং মডেল, তারা কিছু ছোট ব্যাংকও তাদের মধ্যে আছে যারা কি করে ছোট মোটো পেমেন্টস আর স্মল ফাইন্যান্সিয়াল অর্থাৎ ছোট মতো আর্থিক ব্যবস্থাতে
যোগদান করে বা আর্থিক ব্যবস্থাকে সামলায়। আরবিআই এর নতুন যে মানদণ্ড সেই অনুযায়ী এরা ডোমেস্টিক ব্যাংকিং অর্থাৎ ঘরোয়া ব্যাংকিং, সোজা ভাষায় ছোট মতো ভাবে আপাতত বুঝে রাখো সিএসপি, কাস্টমার সার্ভিস পয়েন্ট, সেটা কি এই ব্যাংকিং ইন্ডাস্ট্রির মধ্যেই পড়ে এবং এরাও আরবিআই রুলস এর রেগুলেশনেই চলে। The digital payment system, that means UPI, PhonePe, Google Pay, Freecharge, Paytm ইত্যাদি digital payment system in India has evolved the most among 54 countries with India's immediate payment service, যেটাকে আমরা IMPS বলে চিনি, being the only system at level 5 in the faster payments innovation index, অর্থাৎ IMPS এবং FPII এর লেভেল 5 অনুযায়ী 54টা কান্ট্রি নিজেদেরকে ডিজিটাল পেমেন্ট সিস্টেমে নিজেদেরকে ইভলভ করেছে, তার মধ্যে ইন্ডিয়াও আছে। এখন ইন্ডিয়ায় বেশিরভাগ কি হয়, ফোনপে বা গুগল পে বা ইউপিআই এর মাধ্যমে করা, তো এগুলো সব কি আইএমপিএস এর আন্ডারে পড়ে। আইএমপিএস এর ফুল ফর্মটা লিখে নাও, পারলে লিখে নাও, আন্ডারলাইন করে নাও, ইন্ডিয়াস পেমেন্ট ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস, ইন্ডিয়াস ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস, আর লিখে রাখো আন্ডারলাইন দিয়ে দাও level 5 in the faster payments innovation index, FPII. Next point, market size. देखो, public sector banks control more than 70% of the banking system assets, thereby leaving a comparatively smaller share for its private peers. দেখো, যেগুলো পাবলিক সেক্টর ব্যাংক আছে, বন্ধন ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, কোটাক মাহিন্দ্রা, এই টাইপের ব্যাংকগুলো কি করে, ব্যাংকিং সিস্টেম অ্যাসেটসে 70% ইউজ করে, যার জন্য কম্পারেটিভলি হয়তো অন্যান্য সেন্ট্রাল বা স্মলার বা গভর্নমেন্ট আন্ডারটেকিং ব্যাংকের থেকে কম্পারেটিভলি স্মল, বাট তাও এরা প্রাইভেট পিয়ার্স হিসাবে যথেষ্ট একটা জায়গা দখল করে রেখেছে। ব্যাংকস আর অলসো এনকারেজিং দেয়ার কাস্টমার্স টু ম্যানেজ দেয়ার ফাইন্যান্স ইউজিং মোবাইল ফোনস। ব্যাংকিং সেক্টররা শুধুমাত্র যে নিজেদের অ্যাসেটসটা দেখে তাই নয়, বরঞ্চ তাদের দ্বারা তৈরি ইউপিআই সিস্টেম বা ডিজিটাল পেমেন্ট সিস্টেম, যেমন ইউনিয়ন ব্যাংকের আছে VYON, এসবিআই আছে ইউনো, আইসিআইসি ব্যাংকের নিজেরই একটা ওয়েবসাইট আছে, সেই সব ওয়েবসাইটেও কাস্টমারকে দেয় এবং বলে যে আপনাদের ব্যাংকে আসারও দরকার নেই বারে বারে, আপনারা এখান থেকে নিজেদের ফাইন্যান্সিয়াল যে কন্ডিশনগুলো সেগুলোকে কি করতে পারবেন, ইমপ্রুভ করতে পারবেন, চেক করতে পারবেন, তার অ্যাসেটস কী কী আছে জানতে পারবেন এবং সেগুলোকে ম্যানেজও করতে পারবেন। তার জন্য এনকারেজ করে কারা, প্রাইভেট ব্যাংকগুলো এনকারেজ করে। নেক্সট বলছে অ্যাজ দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, বললাম যে ইন্ডিয়ান সেক্টর মানেই সবাইকে আরবিআই এর রুলস ফলো করতে হবে, আরবিআই এর অ্যাকোমোডেশন, আরবিআই এর রেগুলেটিং রুলস সব কিছু ফলো করবে। আরবিআই এর যেরকম ভাবে পরীক্ষা হয় সেরকম ভাবে পরীক্ষা দিয়ে তবেই জয়েন হবে, এটাই হচ্ছে আরবিআই এর রুলস। সেই আরবিআই এর রুলস অনুযায়ী যে as the Reserve Bank of India, RBI allows more features such as unlimited fund transfer between wallets and bank accounts. Mobile wallets are expected to become strong players in the financial ecosystem. Financial ecosystem এর মধ্যে এই যে আনলিমিটেড টাকা ট্রান্সফার, সেটা মোবাইলের থ্রুতে হোক, ব্যাংকিং অ্যাকাউন্টের থ্রুতে হোক, সব কিছু যেটা আরবিআই কি করে দিয়েছে, অ্যালাউ করেছে। কোন কোন ফিচার্সগুলো, আনলিমিটেড ফান্ড ট্রান্সফার, যে কাউকে আমি আনলিমিটেড টাকা পাঠাতে পারি, যদিও এখন না, আগে করে দেওয়া হয়েছিল, আনলিমিটেড টাকা পাঠাতে পারি। কোথা থেকে টাকা পাঠাতে পারি, ইউপিআই এর মাধ্যমে করতে পারি, কার্ডের মাধ্যমে করতে পারি, আবার চাইলে আমরা ব্যাংক অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারি, বাট সেটা আনলিমিটেড।
এটা কে অ্যালাউ করেছিল? আরবিআই বা ইন্ডিয়ান মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট হচ্ছে হিস্ট্রি অফ ব্যাংকিং সেক্টর ইন ইন্ডিয়া। দেখো the first bank of a joint stock variety was Bank of Bombay, established in 1720 in Bombay. প্রথম জয়েন্ট স্টক ভ্যারাইটি মানে জয়েন্ট অ্যাকাউন্ট করে ব্যাংকে কোনো কিছু ডিপোজিট করা, এটা প্রথম স্টার্ট করেছিল বোম্বেতে। নাম ছিল ব্যাংক অফ বম্বে। এস মানে স্টক জয়েন্ট স্টকে প্রচুর ভ্যারাইটি ছিল, আর এটা প্রথম করেছিল বোম্বেতে 1720 তে, নাম ছিল ব্যাংক অফ বম্বে। This was followed by the Bank of Hindustan in Calcutta, which was established in 1770 by an agency house. A কার রুলস ফলো করতো না? ব্যাংক অফ হিন্দুস্তান ইন ক্যালকাটা নামক একটা ব্যাংক সংস্থা বা কর্পোরেশনের রুলস ফলো করতো, যেটা 1770 তে এস্টাবলিশ করা হয়েছিল, 1770 স্থাপন করা হয়েছিল, এবং একটা এজেন্সি হাউসের মাধ্যমে এটাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। The General Bank of Bengal and Bihar, which came into existence in 1773 after a proposal by later Governor General Warren Hastings, proved to be a short-lived experiment. সেই সময় বাংলার সুবাহ তথা বাংলা এবং বিহারের যে গভর্নর বা পরবর্তীতে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস 1773 জেনারেল ব্যাংক অফ বিহারকে প্রতিষ্ঠা করে যে একটা সত্যিকারে অল্প সময়ের জন্য লিভিং এক্সিস্টেন্সে পরিণত হয়েছিল, একটা এক্সপেরিমেন্ট যেটা লিভিং এক্সপেরিমেন্ট হয়েছিল। The first presidency bank was the Bank of Bengal, established in Calcutta on June 2, 1806, with a capital of rupees 50 lakh. 50 লক্ষ টাকা দিয়ে 2রা জুন 1806 সালে প্রথম ব্যাংক অফ বেঙ্গল প্রেসিডেন্সি ব্যাংক নামে প্রতিষ্ঠা করা হয়। The bank was given powers to issue notes in 1823 এবং এই ব্যাংককে পাওয়ার দেওয়া হয় 1823 সালে নোট ইস্যু করার জন্য। মানে নোট যেটা বর্তমানে ব্যবহার হয় সেটা ফার্স্ট ইস্যু করেছিল কে? প্রেসিডেন্সি ব্যাংক বা ব্যাংক অফ বেঙ্গল, যেটা 2 জুন 1806 এ রুপিস 50 লাখ টাকা দিয়ে শুরু করেছিল এবং নোট তৈরি করার পারমিশন পেয়েছিল বা পাওয়ারটা পেয়েছিল। নেক্সট দেখো, Bank of Bombay was the second presidency bank set up in 1840 with a capital rupees 52 lakh, and the Bank of Madras, the third presidency bank, established in July 1843 with a capital rupees of 30 lakh. তাহলে প্রথম 2 জুন 1806 এ তৈরি হলো প্রেসিডেন্সি ব্যাংক বা ব্যাংক অফ বেঙ্গল। সেকেন্ড প্রেসিডেন্সি ব্যাংক 52 লাখ টাকার ক্যাপিটাল দিয়ে তৈরি হলো ব্যাংক অফ বোম্বে। কবে তৈরি হয়েছিল? জুলাই 1843। তৃতীয় ব্যাংক ব্যাংক অফ বোম্বে, যেটাকে নিউ ব্যাংক অফ বোম্বে বলা হতো, না সরি ব্যাংক অফ বোম্বে। থার্ড পার্টি হচ্ছে ব্যাংক অফ মাদ্রাস। ব্যাংক অফ মাদ্রাস তৈরি হয়েছিল জুলাই 1843 তে, 1843 এর জুলাই মাসে, উইথ এ ক্যাপিটাল রুপিস, মূলধন কত বিনিয়োগ হয়েছিল? 30 লাখ টাকা। With the collapse of the Bank of Bombay, the new Bank of Bombay was established in January 1868. প্রথম ব্যাংক অফ বম্বে অর্থাৎ যেটা 1720 তে এস্টাবলিশ হয়েছিল সেটা কোল্যাপস করে নতুন নাম দেওয়া হলো কি? নিউ ব্যাংক অফ বম্বে, যেটা স্থাপিত হয়েছিল কবে? জানুয়ারি 1868, 1868 সালে
জানুয়ারি মাসে। দ্য প্রেসিডেন্সি ব্যাংক অ্যাক্ট, এখন যেরকম আরবিআই অ্যাক্ট, আগে ছিল প্রেসিডেন্সি ব্যাংক অ্যাক্ট, সেই অনুযায়ী which came to existence in 1876, প্রেসিডেন্সি ব্যাংক অ্যাক্ট যেটা 1876 এ এক্সিস্ট করছিল, brought the three presidency banks under a common statute and imposed some restrictions on their business. 1876 সালে প্রেসিডেন্সি ব্যাংক অ্যাক্ট আসার পর তিনটা প্রেসিডেন্সি, অর্থাৎ ফার্স্ট প্রেসিডেন্সি ব্যাংক অর্থাৎ ব্যাংক অফ বেঙ্গল, সেকেন্ড প্রেসিডেন্সি ব্যাংক দ্যাট মিন্স ব্যাংক অফ বম্বে, থার্ড প্রেসিডেন্সি ব্যাংক মানে ব্যাংক অফ মাদ্রাস, এই তিনজনকে একটাই কমন স্ট্যাচুটে আনা হলো এবং তাদের বিজনেসের উপর কিছু বিধিবদ্ধতা বা রেস্ট্রিকশন ইম্পোজ করা হলো, তাদের উপরে দেওয়া হলো। The first Indian owned bank was the Allahabad Bank, set up in Allahabad in 1865. The second Punjab National Bank was set up in 1895 in Lahore, and the third Bank of India was set up in 1906 in Mumbai. তাহলে প্রথম ইন্ডিয়ান ওন ব্যাংক, ভারতের স্বরাষ্ট্র ঘোষিত ব্যাংক তিনটে ছিল, কি কি? এলাহাবাদ ব্যাংক যেটা এলাহাবাদে 1865 স্থাপন করা হয়েছিল, সেকেন্ড ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যেটা লাহোরে 1895 এ সেট আপ করা হলো, আর ছিল ব্যাংক অফ ইন্ডিয়া যেটা মুম্বাইয়ে 1906 মানে 1906 এস্টাবলিশ করা হলো। অল দিস ব্যাংকস ওয়ার ফাউন্ডেড আন্ডার প্রাইভেট ওনারশিপ, এই ব্যাংকগুলোকে কি করা হলো? প্রাইভেটাইজ করা হলো, অর্থাৎ প্রাইভেট ওনারশিপে এই তিনটা ব্যাংকে রাখা হলো। দ্য স্বদেশী মুভমেন্ট of 1906 provided a great impetus to joint stock banks of Indian ownership and many more Indian commercial banks such as Central Bank of India, Bank of Baroda, Canara Bank, Indian Bank and the Bank of Mysore was established between 1906. স্বদেশী মুভমেন্ট 1906 এর পর স্টক ব্যাংকগুলো ইন্ডিয়ান ওনারশিপে আরো কিছু ব্যাংক তৈরি হলো, কি কি? সেন্ট্রাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ বরোদা, ইন্ডিয়ান ব্যাংক, ব্যাংক অফ মেসার, এগুলো সবাই 1906 থেকে 1913 মধ্যবর্তী সময় বা মাঝামাঝি সময়ে সৃষ্টি হয়েছিল। স্বদেশী মুভমেন্ট 1906 হওয়ার পর সেই সমসাময়িক সময়ে মানে এই যে এতগুলো ব্যাংক হলাম, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ইন্ডিয়ান ব্যাংক, ব্যাংক অফ মাইসোর, এগুলো 1906 থেকে 1913 এর মধ্যে কি করা হয়েছিল? এস্টাবলিশ করা হয়েছিল। The first registered urban cooperative credit society was Kanjivaram Urban Cooperative Bank, organized by Kanjivaram in the then Madras Presidency in October 1904. প্রথম আরবান কোঅপারেটিভ ব্যাংকের নাম, যেটা ক্রেডিট সোসাইটির মধ্যে ছিল, যেটা ক্রেডিট করতে পারত বা ক্রেডিটেড হয়েছিল একটা সোসাইটির মধ্যে, কোন সোসাইটি না আরবান সোসাইটি, সেখানে একটা কোঅপারেটিভ ব্যাংক বা কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি তৈরি হয়েছিল, যার নাম ছিল কি? কাঞ্জিভারাম আরবান প্রাইভেট ব্যাংক, যেটা অর্গানাইজ করেছিল কে? কাঞ্জিভারামে, যেটা মাদ্রাস প্রেসিডেন্সি ব্যাংক নামে পরিচিত ছিল। কবে এস্টাবলিশ হয়েছিল? অক্টোবর 1904, অক্টোবর 1904 খ্রিস্টাব্দ সালে। They were known as the Presidency Bank as they were set up in the three presidencies that were the units of administrative jurisdiction in the country of the East India Company. The presidency banks were governed by royal charters. The presidency banks issued currency notes until the enactment of the Paper Currency Act 1861, when this right to issue currency notes by the presidential banks was abolished and then function was entrusted to the government. মানে এই ব্যাংকগুলো প্রেসিডেন্সি ব্যাংক নামে নাম ছিল, তিনটা প্রেসিডেন্সিতে এটা গড়ে উঠেছিল এবং এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা পরিচালিত হতো। এরা নোটের যে কারেন্সি সেটাকে ইস্যু করেছিল এবং
চালান করেছিল। কবে অ্যাক্ট তৈরি করেছিল এটার জন্য, নাম ছিল কি পেপার কারেন্সি অ্যাক্ট 1861 এ, এবং ইস্যু করেছিল কারেন্সি নোট, যেটা অ্যাবলিশড হয়েছিল, না সরি, হ্যাঁ, প্রেসিডেন্সি ব্যাংক ওয়াজ অ্যাবলিশড অ্যান্ড দ্যাট ফাংশন, এবং এটাকে কাজেও নামিয়েছিল বাই দ্য ফাংশন নামে ছিল কাটা। সেই সময় যে গভর্নমেন্ট ছিল প্রেসিডেন্সি ব্যাংকের, যে হেড অফ দ্য টেবিল ছিল এবং গভর্নমেন্ট যে ছিল, সে কি করেছিল 1861 সালে পেপার কারেন্সি অ্যাক্টটাকে চালু করেছিল এবং পেপার কারেন্সি নোটটাকে অ্যাবলিশ অ্যান্ড কাম টু ইন ফাংশন, এবং ফাংশনেও নামিয়েছিল। By 1930 the number of commercial banks increased 107, with the Imperial Bank of India still dominating the Indian bank sector. 107টা যে ইম্পেরিয়াল ব্যাংক যেটা ইনক্রিজ করেছিল 1930 সালে, তারা ইন্ডিয়ান ব্যাংকিং সেক্টরকে তখনও কি করছিল, ডমিনেট করে যাচ্ছিল। 1929 দেখো কি হয়েছিল, ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাংকিং এনকোয়ারি কমিটি ওয়াজ সেট আপ ইন 1929 সালে ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাংকিং এর একটা কমিটি, এনকোয়ারি কমিটি বসানো হলো, with the imperial bank that still dominating Indian banking sector, and observe the central bank be established for the country. যে সব প্রবলেমগুলো, এক্সেসিভ প্রবলেমগুলো ডমিনেট করার ফলে হচ্ছিল, 107টা ইনক্রিজিং ব্যাংক যেটা ইন্ডিয়ান ব্যাংকিং সেক্টরকে ডমিনেট করছিল, তার জন্য এনকোয়ারি কমিটি বসালো কে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। কে কত সালে বসালো, 1929। যার ফলে কি হলো, এদের ডমিনেশনগুলোকে কমানোর জন্য এখানে বসানো হলো কি, সেন্ট্রাল ব্যাংক বি এস্টাবলিশ ফর দ্য কান্ট্রি, কান্ট্রির জন্য, দেশের জন্য একটা সেন্ট্রাল ব্যাংকে 1929 ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাংকিং এনকোয়ারি কমিটির মাধ্যমে অবজার্ভ করার পর এখানে সেট করা হলো বা বসানো হলো। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট, এরপরে আসলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট, কত এসেছিল 1934 was enacted, paving the way for the setting up the Reserve Bank of India. এই সব ব্যাংককে রেগুলেট করার জন্য 1929 সালে বসানো হলো ইন্ডিয়ান রেগুলেটিং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট, এবং এদেরকে একটা ব্যাংকের আন্ডারে করানোর জন্য বা একটা এজেন্সির আন্ডারে করানোর জন্য আরবিআই কে আনা হলো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। The issue of bank failures and the need of catering to the requirements of agriculture were the two prime reasons for the establishment of the Reserve Bank. Reserve Bank কে বসানোর পর রিজার্ভ ব্যাংক কি হলো, ফেলিয়ার হলো। কেন? কারণ যেটা নিড, এগ্রিকালচারের নিড, এগ্রিকালচার রিকোয়ারমেন্টসের, ক্যাটারিং টু দ্য রিকোয়ারমেন্টস অফ এগ্রিকালচার, এবং আরো দুটো প্রাইম ফ্যাক্টরসের কারণে প্রথমে যে রিজার্ভ ব্যাংক, যেটা রিজার্ভ ব্যাংক অ্যাক্ট 1934 এর পর বসানো ছিল, সেটা ফেল হলো, এবং the banking sector come under the purview of the Reserve Bank in 1935. তারপরে ঠিক তার এক বছর পর এই সব সমস্যার সমাধান করার পর আবার আরবিআই কে আনা হলো, প্রিভিউ করা হলো, এবং 1935 ওটাকে কি করা হলো, এস্টাবলিশ করা হলো। 1935 এ ওকে এস্টাবলিশ করা হলো। The government therefore, এই কারণে গভর্নমেন্ট সেই সময় ফার্স্ট ইমপ্লিমেন্টেড দ্য এক্সারসাইজ অফ ন্যাশনালিজম অফ দ্য ইম্পেরিয়াল ব্যাংক, এই ইম্পেরিয়াল ব্যাংকগুলোকে ন্যাশনালাইজ করা হলো অফ ইন্ডিয়া, যেগুলো ইন্ডিয়ার মধ্যে ছিল, উইথ দ্য অবজেক্টিভ অফ, কি কি অবজেক্টিভের মাধ্যমে করা হলো না, এক্সটেনশন অফ ব্যাংকিং ফ্যাকাল্টিজ অন এ লার্জ স্কেল, more particularly in the rural and semi-urban areas, and for diverse other public purpose. Objective কি কি হলো না, এক্সটেনশন অফ ব্যাংকিং ফ্যাকাল্টিজ ইন লার্জ স্কেল, ব্যাংকিং ফ্যাকাল্টিটাকে লার্জ স্কেলে বাড়ানো হলো, পার্টিকুলারলি ফর দ্য রুরাল অ্যান্ড সেমি আরবান এরিয়াস, গ্রামীণ এবং আধা শহরে সেখানে যেন ব্যাংকিং হয় বা ব্যাংকিং সেক্টর তৈরি হয়,
মানুষের যাতে টাকা পয়সা ফাইন্যান্স নিয়ে কোনো প্রবলেম না হয় সেটার দিকে নজর দেওয়া হলো। অ্যান্ড ফর দ্য ডাইভার্স আদার পিপল পারপাস, এবং আরও অন্যান্য পিপলদের যে সমস্যা সমাধান ব্যাংকিং নিয়ে সেই সময় হতো সেটা যাতে না হয় তার উপরেও কি দেওয়া হলো, গুরুত্ব আরোপ করা হলো বা জোর দেওয়া হলো। দ্য ইম্পেরিয়াল ব্যাংক of India was converted into State Bank of India in 1955 1955 সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া নতুন নামকরণ করা হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই উইথ দ্য এনঅ্যাক্টমেন্ট অফ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1955 1955 সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে একই সালে 1955 সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া নামে যে ব্যাংকটা পরিচিত ছিল বা যেসব ব্যাংকগুলি পরিচিত ছিল সেগুলোর নতুন নামাঙ্কন করা হলো কি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে এটা পড়ে দিলাম। এর উপরে দেখো তোমাদেরকে কোয়েশ্চেন আমি পিডিএফ এ দিয়েছি 20টার মতো, এটা আরেকবার পড়বে। এটা পড়ার পর এই 20টা কোশ্চেনের সলিউশন করে আমাকে যেদিন নেক্সট ক্লাস তোমাদের আছে, তোমাদের নেক্সট ক্লাস আছে মনে হয় শুক্রবার দিন আমাকে এই এক্সারসাইজটা করে দেবে। আর যে রিজনিংটা করিয়ে যে কোয়েশ্চেনগুলো তোমাদেরকে পিডিএফ এ আমি আজকে পাঠিয়ে দেবো সেই পিডিএফ এর রিজনিং এর কোয়েশ্চেনগুলো সলিউশন করে দেবে। সেটা ভুল হোক কি ঠিক হোক সেটা পরে আমি যখন সলিউশন করে দেবো তখন বুঝতে পারবে। ওকে, তাহলে আজকের মতো আইবিপিএস এর ক্লাস এতটাই। আজকের প্রথম ক্লাস অল্প করালাম, এরপরে আস্তে আস্তে প্রেশার বাড়বে। আর যে কোনো চ্যাপ্টারের জন্য 2 দিনের বেশি টাইম দেবো না, কারণ 2026 এর সামনেই আবার আইবিপিএস এর পরীক্ষা আছে। ওকে।